আজকে প্রধান উপদেষ্টা আপনারা জানেন একটা পদোন্নতি বঞ্চিত যারা সরকারি কর্মকর্তা তাদের বিষয়ে একটা কমিটি ছিল, তারা তাদের আজকে রিপোর্টটা জমা দিয়েছে। তো সেটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন। আর আমার তরফ থেকে একটা ছিল যে আপনারা জানেন যে বেশ কিছু ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সে বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। থ্যাংক ইউ। এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন। 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের 5 থেকে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা, মামলা হয়েছে 62টা। ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে 62টা। আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরও 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। জি, ওইটাই তো অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। ঘটনা এটা কেসগুলোর উপর আমরা বলছি। এটা ইদানিং, এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো। যেটা ইদানিং হ্যাঁ, এটা যেমন সুনামগঞ্জ, এইটা আমরা আপনাদেরকে আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব। আপনারা আমাদেরকে আগে থেকে প্রশ্ন করে রাখতে পারেন, আমরা সেটা পুলিশের থেকে, এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয়, সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব। অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন, সেই ক্ষেত্রে আমাদের কাজটা ইজি হবে। আমি আগে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা বলে নিই, তারপরে আমরা এটার উত্তরটা দিচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখেছেন আজকে আমরা দুপুরে একটা প্রেস রিলিজ করেছি, সেখানে উল্লেখ করেছি যে পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা যারা, তারা অনেক আবেদন করেছিলেন
তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরের 16 তারিখ। তো 3 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কমিটি 3 মাস, তাদের 3 মাস মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বরের 16 তারিখ। তার আগেই তারা আজকে তাদের সুপারিশ সহ বিস্তারিত একটা রিপোর্ট দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। ওখানে ওই রিপোর্টে ওনারা জানিয়েছেন যে এই সময়ে ওনারা 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কমিটির প্রধান ছিলেন জাকির আহমেদ খান, সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক। উনি ওনার নেতৃত্বে আরও 5 সদস্যের একটা কমিটি কাজ করেছে। ওনারা আজকে রিপোর্টটা দিয়েছেন এবং সময় মতো নির্ধারিত সময়ের আগেই আসলে রিপোর্টটা দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং ওনাদের সুপারিশগুলো পর্যালোচনা করে এখন সরকার আসলে এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ। দুই 2009 সাল থেকে, আমি এক্স্যাক্টলি 2009 থেকে 2023 সাল পর্যন্ত, যারা সময়টা দেখে আপনাকে 2009 সাল থেকে 4 আগস্ট 2024 সাল পর্যন্ত। সংখ্যাটা তো ওনারা তাই বলছেন, 764 জনকে ওনারা পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করছেন। ওনারা সচিব থেকে শুরু করে উপসচিব পর্যন্ত। ভাই, আমার নাম বেলাল হোসেন, এখন টেলিভিশনে কাজ করি। প্রশ্ন হচ্ছে যে এই যে পদোন্নতির কথা বললেন যারা বঞ্চিত ছিল, কিন্তু এর বিপরীতে একটা বিশাল চিত্র আছে এখনো প্রশাসনের অভ্যন্তরে যারা বিগত রেজিমের দোষর বলা হয় তারা এখনো রয়ে গেছেন। তাদের ব্যাপারে আসলে সর্বশেষ সিদ্ধান্ত কি? তারা তো এখনো নানাভাবে ওয়ার্ক করছেন। এর বাইরে সর্বদলীয় বৈঠকে একটা দাবি জানানো হয়েছে, এই যে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে যে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে কূটনৈতিকদেরকে, ডিপ্লোম্যাটদেরকে সরিয়ে আনার জন্য যারা বিগত রেজিমে নিয়োগ পেয়েছে। তো সেই জায়গায় কি সিদ্ধান্ত বা সেটা সরকারের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। প্রশাসনের যে রদবদল, এটা একটা নিয়মিত প্রক্রিয়া। এই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রশাসনের অনেকগুলো রদবদল হয়েছে, কয়েক হাজার রদবদল হয়েছে এবং এই রদবদলটা চলমান রয়েছে। যখন সরকার যেখানে প্রয়োজন মনে করছে সেখানেই কাউকে পদোন্নতি দিচ্ছে অথবা বদলি করছে অথবা নতুন করে কাউকে পদায়ন করছে, এই প্রক্রিয়াটা চলমান আছে। এটা নানা কারণে হতে পারে। কাউকে যদি কারোর বিরুদ্ধে যদি আগের সরকারের দোষর হিসেবে কাজ করার বা সুবিধাভোগী হওয়ার মতো সেরকম গুরুতর কোনো অভিযোগ থাকে, তাহলেও আসলে সেটাও বিবেচনায় নেওয়া হচ্ছে। এছাড়া আরও প্রশাসনিক অন্যান্য যেসব কারণে একজন কর্মকর্তাকে পদায়ন, নিয়োগ, বদলি ইত্যাদি করা প্রয়োজন মনে করে সেগুলো নিয়মিতভাবে করা হচ্ছে। আর বিভিন্ন মিশনে যে পরিবর্তনের সুপারিশগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে, সেই সুপারিশগুলোও কিন্তু সরকার সক্রিয়ভাবে বিবেচনায় রেখেছে। আপনারা জানেন যে ডিসেম্বর মাসেই আসলে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত তাদের PLR-এ চলে যাবেন এবং তাদেরকে রিকল করা হয়েছে। এই বিষয়ে অনেক আগে ঘোষণা দেওয়া হয়েছে। আরও প্রায় 20টার মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়োগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এগুলো আসলে কিছু কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া, যে কারণে সরকারের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াটাও চলমান রয়েছে। আমরা তো কাউকে গ্রেপ্তার করি যে সে বিএনপি করে সেই জন্য তার আমরা অ্যারেস্ট করি না, বা কে যিনি একটা যাকে সাসপেক্ট ধরা হচ্ছে এবং যার বিরুদ্ধে অ্যাকুইজিশন আসছে তাকে আমরা অ্যারেস্ট করছি। আর এই যে আমরা যে 88টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ
আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। এখন এইটাকে আপনি কিভাবে নেবেন? উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেথটাই এখানে মুখ্য বিষয় ছিল, নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। যে কোনো এগুলো যে কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলোর ক্ষেত্রে কেস হচ্ছে, পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে, অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন। তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। না, এটা না, এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা যেমন ধরেন নেত্র নিউজ একটা রিপোর্ট করেছিল, এই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো ওইখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের ভাই। ভাই আমি মহসিন কবি, কাজ করি জিটিভিতে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাজার নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্ষোভ দেখা যাচ্ছে। সবশেষ যেটা হচ্ছে যে সয়াবিন তেল নিয়ে একটা তেজস্মাতি ঘটে গেছে। মানে কয়েক ঘন্টার জন্য সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গিয়েছে, পরবর্তীতে দাম বাড়ার পর আবার সেই তেল বাজারে ফিরে এসেছে। তো এখন এই বিষয়টা নিয়ে সরকারের আসলে অবস্থানটা কি? বাজার সিন্ডিকেটের ব্যাপারে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? একবার বলা হয়েছিল সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারে। আমরা যেটা সম্প্রতি দেখতে পেয়েছি, ভোক্তা অধিকারের একজন কর্মকর্তা তিনি দেখবেন যে একজন আলু ব্যবসায়ী পাইকারি প্রতি কেজি আলুতে 39 টাকা তিনি লাভ করছেন, একজন পাইকারি ব্যবসায়ী, এবং 15,000 কেজি আলু তিনি বিক্রি করছেন, একটাকে তিনি 8 লাখ টাকা লাভ করেছেন। তো ভোক্তা অধিকারের কর্মকর্তারা যদি এগুলো খুঁজে পায়, তাহলে সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে, তারা কেন আসলে বাজার সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে মানে আপনি একটা এটা আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি, এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী। যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। তো এটা আসলে বাংলাদেশের যারা সয়াবিন পাম এটা করেন, আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম। এরা ওই বাক নিয়ে আসে, অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন, এবং দেখা যাচ্ছে যে 3টা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেটটা অলমোস্ট কন্ট্রোল করেন, 3-4টা কোম্পানি। তো তাদের এই পুরো তারা যেই পরিমাণ যে নিয়ে আসছে, নিয়ে এসে মার্কেটে দিচ্ছেন, আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিংয়ে আছে। তার আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়। এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না, বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি, এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি। আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়া গিয়েছিলেন, মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন, যিনি ওদের পাম অয়েলটার এক্সপোর্টটা দেখেন, তার সাথে কথা বলেছেন। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সয়াবিনটা আসে, সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইন্টেন্সিভলি, এবং আমাদের আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কিনা মার্কেট থেকে, এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে। আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে, এবং ওরা আরো ইন্টেন্সিভলি মার্কেটটা দেখবে। আমি আসলে এখানে শুধুমাত্র একটি পণ্যের কথা বলিনি, সয়াবিন তেল তো একটি পণ্য,
এই শীতের এই সময় মৌসুমী যেসব সবজি আছে আপনি মৌসুমী সবজি যেগুলো আমরা দেখছি প্রত্যেকটা পাওয়া যায় না। আপনার প্রত্যেকটার দামই কমছে। আপনি যদি আপনি যদি টিসিবির গত 10, 15, 20 দিনের মার্কেটটা যাচাই করেন, আমি দেখব। আমি নিজে বাজার করি, আমি আপনাকে বলতে পারি যে আমিও বাজেট করি। আমি বাজার করি প্রতিদিনই অলমোস্ট। হ্যাঁ, তো আমি তো দেখছি যে মার্কেটে আপনি যে আলু কিছুদিন আগে 120 টাকা ছিল, এখন আমার মনে হয় কি 70-80 টাকা এসে গেছে, 80 টাকায়। তো এটা আগে তো কিছুদিন আগেও এটা 100 টাকার উপরে ছিল। $120 নতুন আলু আমি কয়দিন আগে কিনলাম, এটা ভুল কথা। 120 টাকা নাই। আর এটা আপনি ভুল বলছেন। আচ্ছা, পরের প্রশ্নটা করুন। পরের প্রশ্নটা কি? ওই যেটা যাদেরকে ধরে নিয়ে গেছে সেই বিষয়টা আমাদের কোস্টগার্ড এবং আমাদের ওই পার্টিকুলার যেই জায়গায় হয়েছে সেগুলোর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। এটার আমরা ডিটেল আপনাকে সামনে জানাতে পারবো। এটা আমাদের এই ধরনের হলে আমাদের একটা এস্টাবলিশ সিস্টেম আছে কিভাবে মনিটর করতে হয়, তাদেরকে কোথা থেকে ধরে নিয়ে আছে সেটা এস্টাবলিশ করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা করি এবং পরবর্তীতে ওদেরকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা নিই এবং পরবর্তীতে ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়। আর ছাত্রলীগের ছেলেরা ওইখানে গিয়েছেন, আপনারা জানেন, তারা অনেক লুটপাট করে চুরি চামারি করে ওইখানে গিয়েছেন, তারা অনেক ধরনের কথাবার্তা বলছেন। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে যে তারা এটাকে কে কীভাবে এটাকে নিচ্ছে সেটা হলো বড় কথা। আমাদের কথা হচ্ছে যে এরা বাংলাদেশের যে গত 15 বছরের যে অপশাসনের তারা প্রতীক ছিল। এদেরকে কারা মাইলেজ দিচ্ছেন এটা তাদের ইস্যু, আমরা এটার বিষয়ে তেমন একটা কমেন্ট করতে চাই না। ধন্যবাদ। আমি তানভীর মিরাজ রিপন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। এখন আমি একটা দ্য নিউ হিউম্যানিটেরিয়ান বলে একটা জেনেভা বেসড নিউজ অর্গানাইজেশন আছে, তাদের হয়ে একটা নিউজ রিপোর্ট লিখছি। তবে আমি যেহেতু রাখাইনের ওয়ারটা খুব ক্লোজলি ফলো করার চেষ্টা করছি, সেখানে রোহিঙ্গা অধ্যুষিত যে বুথিরং এবং মংডু অলরেডি গতকালকে তারা অ্যানাউন্স করেছে মংডু পুরোটা দখল করে নিয়েছে। পাশাপাশি অ্যাবরিজিনাল পিপলদের যে জায়গা পালুয়া আমাদের বান্দরবন সীমান্তের পাশাপাশি সেখানেও তারা দখল করে নিয়েছে, সেটা আগে থেকে দখল করেছে। সেহেতু আমাদের 270 কিলোমিটারের মতো একটা সীমান্ত আমরা রাখাইনের সাথে বাংলাদেশ বলেন। সেক্ষেত্রে বাংলাদেশ কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল স্টেপ নিচ্ছে কিনা বা কোন ধরনের প্রস্তুতি আছে কিনা? আমরা তো মনিটর করছি পুরো সিচুয়েশনটা, আমরা খুব স্ট্রংলি মনিটর করছি এবং আপনি জানেন যে এই র্যাপিডলি ইভলভিং সিচুয়েশনের কারণেই আমরা এই যে জাস্ট এই বেশ কিছুদিন আগেই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একজন হাই রিপ্রেজেন্টেটিভ একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ওনার খুবই সলিড ব্যাকগ্রাউন্ড, খুবই ক্যারিয়ার ডিপ্লোম্যাট। উনি এটা এখন থেকে যেটা হবে যে উনি এটার ইন্টেন্সিভলি এটাকে মনিটর করবেন, যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবেন এবং আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে যে এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। আমরা এইটার ক্রাইসিসটার ভেন্যু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলব এবং এইটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এবং এটা আমরা আশা করছি যে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সবাই এতে পার্টিসিপেট করবে, ইনক্লুডিং যারা খুবই এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টেড। ইউএন এজেন্সিগুলো আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, ইউএনের পুরো হেড অফিস আছে, তারা সবাই, আমরা ইউএস আছে, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন খুব এইখানে তাদের একটা বলিষ্ঠ ভূমিকা আছে, তারা সবাই থাকবেন আমরা আশা করছি। এটা প্রফেসর ইউনুস যখন ইউএনজিএতে গিয়েছিলেন, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে,
তখন উনি এই আইডিয়াটা ফ্লোট করেছিলেন এবং সেটা ইউএন এর সাথে এই বিষয়ে আমাদের অনেকবার কথা হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।